প্রতিশোধের তাড়নায় পরশুরাম, পাশে দাঁড়ালো শীতল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কোনোভাবেই তোটেনি খাবার খেতে না চাইলে প্রাচী অনেকভাবে বোঝাতে থাকে আর বলতে থাকে, ছোটদি ভাই তুই যদি এভাবে খাবার না খেয়ে বসে থাকিস তবে বাচ্চাগুলো কি করবে বলতো? বাচ্চাগুলো তো না খেয়ে থাকবে, তাই না? তুই কেন বুঝতে পারছিস না? তোকে তো শক্ত থাকতে হবে শুধুমাত্র লাট্টু ও পিকুর জন্য। আমাদের বিশ্বাস জামাইবাবুর কিচ্ছু হয়নি, জামাইবাবু অবশ্যই ফিরে আসবে, জামাইবাবুর কিচ্ছু হতেই পারে না। এরপরে দেখা যায় তটিনী পাশ ফিরে দেখতে থাকে নন্দিনী দাঁড়িয়ে আছে। এরপরে তটিনী বলে ওঠে, কি ব্যাপার, তুই এখানে কি করছিস? নন্দিনী বলে ওঠে যে আমি আমি এখানে মাকে ডাকতে এসেছি, মায়ের সঙ্গে কথা বলতে এসেছি। এই কথা শুনে তটিনী বলতে থাকে, আমার তো মনে হচ্ছে না যে তুই মায়ের সঙ্গে কথা বলতে এসেছিস। তুই কেন এখানে এসেছিস বলতো? এখানে এখানে কি কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিস? তখনই দীপালি বলতে থাকে, ও একদম ঠিক বলেছে, তুই এখানে আমাকে ডাকতে আসিসনি, তুই অন্য কোনো কারণে এসেছিস। কেন এসেছিস নন্দিনী বলতো? তখনই নন্দিনী বলতে থাকে, কেন মা, আমি তোমার কাছে আসতে পারি না? তখনই দীপালি বলতে থাকে, তুই কার কাছে কথা লুকাতে চাইছিস? আমি তোর মা, তুই ভুলে যাচ্ছিস যে আমি তোর মা, তুই আমার মেয়ে, আমি তোকে গর্ভে ধরেছি। এমন ভাবে কথা লুকানোর চেষ্টা করিস না, পারবি না, কারণ কারণ মায়ের কাছে সন্তানেরা কখনো কথা লুকোতে পারে না। এরপরে নন্দিনী বলতে থাকে, আসলে তোমাদের সঙ্গে কথা বলতে আসাটাই বৃথা, আমি সত্যি তোমাকে ডাকতে এসেছিলাম। এরপরে নন্দিনী চলে যাবে, ঠিক তখনই তটিনী বলতে থাকে, বর্দি তুই কি ভেবেছিস তুই তুই এভাবে এভাবে এসে বলবি যে তুই মাকে ডাকতে এসেছিস, তাই কি আমরা বিশ্বাস করে নেব? শোন বর্দি, তুই তুই যেটা করছিস সেটা ঠিক করছিস না। এরপরে দেখা যায় প্রাচী বলতে থাকে, ছোটদি ভাই বাদ দে না এসব কথা, এসব কথা বলে কি হবে বল? এসব কথা বলে অযথা নিজেদের মধ্যে ঝামেলা বাড়াস না, নিজেদের মধ্যে সময় নষ্ট করিস না, নিজেদের ব্যাপারটা নিজেরাই মিটে নে। এরপরেই তটিনী কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হবে। এদিকে এদিকে দেখা যায় লাট্টু ও পিকু দুজনেই কাঁদছে। পিকু বলছে, আমি আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, পা কখন আসবে? পাকে ছাড়া আমার একটুও ভালো লাগছে না, পাকে ছাড়া একটুও আমার আমার ঘুম আসছে না। তখন এই কথা শুনে লাট্টু বলে ওঠে, দিভাই তুই একদম চিন্তা করিস না, পা অবশ্যই ফিরে আসবে, পায়ের কিচ্ছু হতে পারে না, পা অবশ্যই ফিরবে, পাকে ফিরতেই হবে। এরপরে পিকু বলতে থাকে, একদম ঠিক বলেছিস, পা পা আমাদের ছেড়ে কোথাও যাবে না, পা অবশ্যই ফিরে আসবে, পায়ের কিছু হতেই পারে না, পা কখন আমাদের ছেড়ে কি গিয়েছে বল? তখনই লাট্টু বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক বলেছিস, পা অবশ্যই দেখবে ফিরে এসে বলবে, লাট্টু পিকু তোমরা কাঁদছো কেন? তখন আমাদের অনেক বকাবকি করবে, তুই কি চাস পায়ের পায়ের বকা শুনতে? তখনই পিকু বলে ওঠে, না আমি আমি চাই না পায়ের বকা শুনতে, আমরা আমরা লক্ষ্মী ছেলে মেয়ে হয়ে থাকবো, পা অবশ্যই ফিরে আসবে। এরপরে দেখা যায় তটিনীকে নিয়ে নিচে নামে দীপালি ও নন্দিনী। তখনই তটিনী দেখতে পায় বাবিন ড্রিঙ্কস করে বাড়ি ফিরেছে। তটিনী বলে ওঠে, কি ব্যাপার, নেশাগ্রস্ত অবস্থায় এভাবে বাড়ি ফেরার মানেটা কি? এত রাতে কোথা থেকে বাড়ি ফেরা হচ্ছে জানতে পারি? এ কথা শুনে বাবিন বাবিন অবাক হয়ে তাকায় আর বলতে থাকে, আমি তোর কাছে কৈফিয়ত দিতে রাজি নই, তোর কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই, বুঝতে পেরেছিস? এই কথা শুনে নন্দিনী অবাক হয়ে যায়। নন্দিনী অবাক হয়ে তাকিয়ে থাকে। বাবিন দুলতে দুলতে এসে বলতে থাকে, তুই এখানে আমাদের বাড়িতে আশ্রিতা, তুই এখানে আশ্রয় পেয়েছিস, তোকে আমরা আশ্রয় দিয়েছি বলেই তুই এখানে আশ্রয় পেয়েছিস। তুই আমাকে আমাকে প্রশ্ন করার সাহস কোথা থেকে পাস? এত বড় সাহস তোকে কে দিয়েছে জানতে পারি? তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, এতে এতে সাহসের কিচ্ছু নেই, তুই যেটা যেটা সত্যি আমি সেটাই বলছি। তুই এখানে ড্রিঙ্কস করে কেন ফিরেছিস? বাড়িতে ড্রিঙ্কস করে ফেরার মানেটা কি বল? বাড়িতে অনেক অনেক ছেলে মেয়ে আছে, এখানে এখানে কোনোভাবেই ড্রিঙ্কস করে বাড়ি ফেরার নিয়ম নেই। এ কথা শুনে বাবিন বলতে থাকে, আমার বাড়ি, আমি যেভাবে খুশি সেভাবে ফিরবো, সে কৈফিয়ত আমি তোকে দিতে যাব না, তোকে আমি কিছুতেই কৈফিয়ত দেব না। তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, এটা এটা তোর বাড়ি হলেও আমাদেরও বাড়ি, আমাদেরও অধিকার আছে, এটা শুধু তোর একার বাড়ি নয় যে তুই যখন যেটা ইচ্ছে সেটাই করবি, আমরা সেটাই মেনে নেব। তখনই এ কথা শুনে বাবিন বলতে থাকে, হ্যাঁ এটা এটা আমার একারই বাড়ি, তোদের তোদের কোনো অধিকার নেই, তুই তুই বেশি বেশি কেওয়াজ করলে তোর তোর বরের মতো তুইও মরে যাবি, তুইও মরবি, আর বাচ্চাগুলোকে অনাথ আশ্রমে রেখে দেব, ওখানে দরকার হলো প্রতি মাসে আমি খরচা চালাবো। এ কথা শুনে তটিনী রেগে যায় আর বলতে থাকে, মুখ সামলে কথা বল বাবিন্দা, এভাবে এভাবে কথা বলবি না, তুই এভাবে কথা বলতে পারিস না, তোর কোনো রাইট নেই, আমার আমার বাচ্চাদের নিয়ে তুই এরকম করে কোনো রকম কোনো মন্তব্য করতে পারবি না। তখন এ কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় বাবিন। এরপরে দেখা যায় এদিকে এদিকে কুসুমপুরে একটি উৎসব হচ্ছে। সেখানে
সেখানে আসে অনেকগুলো অনেকগুলো দেবতা সেজে কিছু লোকজন। এরপরে এদিকে বাবিন বলতে থাকে, আমি আমি চাইলেই তোর তোর কত বড় ক্ষতি করতে পারি তোর কোনো ধারণা নেই। তখনই তটিনী বলতে থাকে, যেদিন যেদিন স্পেশাল ব্রাঞ্চ অফিসার পরশুরাম ওরফে আমার হাজবেন্ড শিবপ্রসাদ গাঙ্গুলির কে শুট করা হয়েছিল, সেদিন তুই কোথায় ছিলি? সেই মুহূর্তে তুই কোথায় ছিলি জানতে পারি? তখন বাবিন বলতে থাকে, আমি তোর কথার উত্তর দিতে বাধ্য নই। তখনই এই বলে চলে যাবে। তটিনী কাঁধে হাত দিয়ে বলতে থাকে, অবশ্যই অবশ্যই তুই বাধ্য, তোকে তোকে এই কথাগুলো বলতে হবে। সেদিন তুই কোথায় ছিলি, কি করছিলি, সত্যি করে বল, কৈফিয়ত দে আমাকে। তখন এই কথা শুনে বাবিন বলতে থাকে, আমি তোর কাছে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই, বললাম না? এক কথা কয়বার বলতে হয় বলতো? এ কথা শুনে তটিনী বলে ওঠে, কেন কেন বলবি না? অবশ্যই তোকে বলতে হবে, কারণ কারণ তুই সেদিন সেদিন কুসুমপুরে ছিলি, তাই না? তখন বাবিন বলতে থাকে, না, আমি আমি কুসুমপুরে ছিলাম না, আমি সেদিন বাড়িতেই ছিলাম। তখন তখন তটিনী বলতে থাকে, না, তুই সেদিন বাড়িতে ছিলি না, আমি এটা এটা একদম সাক্ষী দিতে, আমি এটার প্রমাণও দেখাতে পারি। এরপরে এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, তটিনী তুই এভাবে বাবিনের সঙ্গে ব্যবহার করতে পারিস না, তুই হয়তোবা ভুলে যাচ্ছিস সম্পর্কটা। তখনই তটিনী বলে ওঠে, সম্পর্কটা তো সে তখনই ভুলে গেছি আমি, যখন ও আমাকে অপমান করেছে, যখন আমাকে ও ছোট করে কথা বলেছে, আমার বাচ্চাগুলোকে অনাথ আশ্রমে রেখে আসতে চেয়েছে, ঠিক তখনই তখনই সম্পর্কটা ভুলে গেছি। যখন সম্পর্কটার মাঝখানে অনেক বড় একটা প্রাচীর উঠে গেছে, তখনই আমি সম্পর্কটা ভুলে গেছি। সম্পর্কর দোহাই, প্লিজ দিদি, তুই আমাকে দিস না। এরপরে এরপরে দেখা যায় দীপালি বলতে থাকে, বাবিন তুই কিন্তু তটিনীর সঙ্গে এভাবে কথা বলতে পারিস না, তটিনীর সঙ্গে এভাবে কথা বলার কোনো রাইট নেই। তো ও কিন্তু আমার মেয়ে, এবাড়ির মেয়ে, তুই ওর সঙ্গে এভাবে কথা বলার সাহস কোথা থেকে পাস বলতো? তখনই তটিনী বলতে থাকে, ওর ওর থেকে আর কি বা আশা করা যায়, ও তো একদম উচ্ছন্নে গেছে, ও এখন কি আর মানুষ আছে? মা, তুমি কাকে কি বলছো বলো তো? ও তো এখন আর মানুষ নেই, মানুষরূপী জানোয়ার হয়ে গেছে। এ কথা শুনে রেগে যায় বাবিন। বাবিন বলতে থাকে, মুখ সামলে কথা বল তটিনী, এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি হচ্ছে, তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। তখনই তটিনী বলে ওঠে, আমি আমি একদম বাড়াবাড়ি করছি না। বাড়াবাড়ি কি দেখেছিস? এবার বাড়াবাড়ি শুরু হবে, এবার তো বাড়াবাড়ি নতুন করে তৈরি হবে। এরপরে বাবিন বলতে থাকে, আমি 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 কি করতে পারি তুই তোর কোনো ধারণা নেই। এরপরে তটিনী বলতে থাকে, আমিও আমিও দেখবো তুই কি করে আমার সঙ্গে পাঙ্গা নিস। এবার আমিও রুখে দাঁড়াবো, আমিও আর কাউকে ছাড়বো না। এদিকে দেখা যায় উৎসব চলছে, সবাই সবাই নাচ গান করছে। ভিড়ের মধ্যে একটি লোক বাবিনকে ফোন করে আর বলতে থাকে, আপনি কি বাবিন মুখার্জি বলছেন? এ কথা শুনে অবাক হয়ে যায় বাবিন। বাবিন বলতে থাকে, হ্যাঁ, কেন, আপনি কে? আপনার কথাগুলো কেমন যেন লাগছে, মনে হচ্ছে আপনি আপনি খুব আহত। কি বলতে চাইছেন? আর আপনি আমাকে কেন এবার ফোন করেছেন? আমার নামই বা কি করে জানলেন? তখন বাবিনের কথা শুনে পরশুরাম বলতে থাকে, আমি আমি যেই হই না কেন, মেরে দিলেন, এভাবে এভাবে লোকটাকে মেরে দিলেন। তিন তিনটে বুলেট পড়েছে পিঠে, তিন তিনটে শুট করেছেন, লোকটাকে এভাবে প্রাণ মেরে দিলেন। এটা কি আপনাদের করা ঠিক হয়েছে বলুন তো? তখনই দেখা যায় বাবিন ভয় পেয়ে যায়। বাবিন বলতে থাকে, কে বলছেন আপনি, বলুন তো, এভাবে কেন কথা বলছেন? ওপাশ থেকে বলতে থাকে, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি সবটাই দেখেছি, সবটাই জানি, আমি কে কি করেছে না করেছে সমস্ত প্রমাণ আছে আমার কাছে, তাই আমাকে আমাকে নিয়ে আপনাদের ভাবতে হবে না। আমি আমি চাইলেই সমস্ত প্রমাণ পুলিশের হাতে তুলে দিতে পারি। এ কথা শুনে বাবিন আরো ভয় পেয়ে যায়। তখনই পরশুরাম বলতে থাকে, আমি আমি তোমাদের এমন ভাবে নাকে দড়ি দিয়ে নাচাবো তোমরা ভাবতেও পারছো না। এদিকে এদিকে দেখা যায় তটিনী বাবিনের কথাগুলো শুনে অবাক হয়ে যায়। বাবিন চিৎকার করে বলতে থাকে, কে বলছেন আপনি এরকম এভাবে আজে বাজে কথা কেন বলছেন? আজে বাজে কথা বলার মানেটা কি? আমি কি জানতে পারি এরকম কথা বলার কোনো ভিত্তিহীন কথাগুলো কেন বলছেন আপনারা? তখন এই কথা শুনে দেখা যায় ওপাশ থেকে বলতে থাকে, কোনো ভিত্তিহীন নয়, ব্যাপারটা কি মিথ্যে বলুন? আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি আপনি সেদিন ওখানে ছিলেন না? এই বলে ফোনটা কেটে দিলে বাবিন সেখান থেকে ঘরে চলে যায়। তখনই নন্দিনী তটিনীকে বলতে থাকে, তটিনী, তুই বাবিনের সঙ্গে এরকম করে কথা বললি কেন? তুই বাবিনকে এভাবে এভাবে জাজেস করলি কেন? তখন তটিনী বলতে থাকে, কারণ কারণ আমি জানি আমার কাছে প্রমাণ আছে। আমি ওখানকার প্রত্যক্ষদর্শী করে দের থেকে জানতে পেরেছি যে ওখানে ওখানে যেদিন পরশুরামকে মারা হচ্ছিল, সেদিন ওখানে মুখার্জি পরিবারের একজন ছিলেন, আর তিনি হচ্ছে বাবিন মুখার্জি, অন্য কেউ নয়। তাই আমি ওনাকে জেরা করেছি। কেন দিদি, তুই জানতিস না? এরপরে দেখা যায় এদিকে ফোন কেটেই শিবপ্রসাদ লাট্টুর ফোনে ফোন করে। তখনই লাট্টু উঠে ফোনটা রিসিভ করতেই লাট্টু বলতে থাকে, কে বলছেন?
হ্যালো, কে বলছেন? কথা বলছেন না যে? ওপাশ থেকে কোনো কথা বলে না, শুধু চুপচাপ লাট্টুর কণ্ঠ শুনতে থাকে। আর এরপরে লাট্টু বলতে থাকে, বুঝতে পারছি না কে কথা বলছেন না কেন, এভাবে ফোন করে চুপ করে থাকার মানেটা কি? তখনই দেখা যায় সেখানে থাকা অনেক অনেক ঢোল ঢাকের বাদ্য শুনতে পায় লাট্টু। লাট্টু বলতে থাকে, কথা বলুন, কথা না বলে অযথা এভাবে ফোন দিয়ে সময় নষ্ট করার কি কোনো মানে হয়? তখনই পিকু বলতে থাকে, কি হয়েছে ভাই, তুই এভাবে কার সঙ্গে কথা বলছিস এত রাতে? লাট্টু বলে ওঠে, আসলে বুঝতে পারছি না, কে যেন ফোন করেছে কিন্তু কথা বলছে না। পিকু বলতে থাকে, ফোনটা আমাকে দে, আমি কথা বলছি। এরপরে পিকু ফোনটা নিয়ে বলতে থাকে, কে বলছেন? এভাবে এভাবে চুপ করে আছেন কেন, কথা বলুন। তখনই তটিনী এসে বলে ওঠে, কি ব্যাপার, তোরা এত রাতে কার সঙ্গে কথা বলছিস, কে ফোন করেছে? এরপরে তটিনী ফোনটা নিয়ে বলতে থাকে, কে আপনি? কথা বলছেন না, এভাবে বাচ্চাদের সঙ্গে কি মশকরা করছেন এত রাতে? বাচ্চাদের ফোন করেছেন, কথা বলুন। ঠিক তখনই দেখা যায় তটিনীর কণ্ঠ শুনে চোখে জল পড়তে থাকে লোকটার চোখ থেকে। এরপরে তটিনী বলতে থাকে, কথা বলুন, আপনি কে? আপনার আপনার পরিচয়টা জানতে চাই আমি। একটু একটু কথা বলুন, এভাবে চুপ করে থাকবেন না। আর যদি কথা নাই বলতে চান তবে ফোনটা কেটে দিন। এরপরে ফোনটা কেটে দেয় পরশুরাম। এরপরে দেখা যায় পরশুরাম তার দরবার নিয়ে যে লোকটা ব্রিজিতের সঙ্গে থেকে পরশুরামকে মেরেছিল সেই লোকটার বাড়িতে আসে। সেখানে এসে দেখা যায় বলতে থাকে, আমরা আমরা ভোলানাথের জন্য কিছু সাহায্য তুলতে এসেছি, সাহায্য দেবেন গো? এরপরেই লোকগুলো বলতে থাকে, ভোর 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 কি শুরু করেছে, সেখান থেকে কোনো সাহায্য হবে না, যা বলছি। এরপরে দেখা যায় সবাই মিলে ভেতরে ঢুকতে থাকে। তখনই লোকটা বলতে থাকে, কি ব্যাপার, এভাবে ভেতরে ঢুকছিস কেন তোরা? ভেতরে ঢোকার মানে কি? এই বলে দেখা যায় পরশুরামকে মারতে যাবে। ঠিক তখনই পরশুরাম লোকটার হাত ধরে ফেলে। আর তখন লোকটা বলতে থাকে, কে তুই? এভাবে এভাবে আমার হাতটা কেন ধরেছিস? চাল, বলছি, আমি অনেক ব্যথা পাচ্ছি। তখনই পরশুরাম বলে ওঠে, কেন আমাকে চিনতে পারছিস না? আমার কথা শুনেও বুঝতে পারছিস না আমি কে? আমাকে আমাকে চিনতে চিনতে এতটাই অস্বস্তি হচ্ছে তোর? এই বলেই মুখোশটা খুলে ফেললে লোকটা ভয় পেয়ে যায়। লোকটা পরশুরামকে দেখেই সেদিন রাতের কথা মনে পড়ে যায়। এরপরে লোকটা বলতে থাকে, তুই কি করে বেঁচে আছিস? তোর তো 3টে বুলেট লেগেছিল, তোর শরীরে 3টে বুলেটের আঘাত লেগেছিল, তারপরেও তুই কি করে বেঁচে আছিস? তখনই পরশুরাম বলতে থাকে, আমি আমি একজন অবতার, আমাকে মারা এতটাও সহজ নয়, তোদের একে একে আমি এখন শেষ করব। এই বলে রিভলভার বের করে পরশুরাম। এরপরে রিভলভার লোকটা সামনে ধরলে লোকটা ভয় পেয়ে যায়, ভয়ে কাঁপতে থাকে। পরশুরাম সঙ্গে সঙ্গে লোকটাকে শুট করে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। সেখানে সেখানে অবাক হয়ে সবাই তাকিয়ে থাকে। আর লোকটাকে শুট করা মাত্রই লোকটা আস্তে আস্তে মাটিতে পড়ে যেতে থাকে। তখনই পরশুরাম কাঁপতে থাকে আর বলতে থাকে, আমার আমার অনেক রিস্কি আছে আমি জানি, কিন্তু আমি প্রতিশোধ নেব। প্রতিশোধের তাড়না থেকে আমি কোথাও যাব না, প্রতিশোধ নেব। যে যে আমাকে মারার প্ল্যান করেছিল, যে যে এসবের সঙ্গে আছে, যে থাকুক না কেন, আমি সবাইকে মারবো। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে শীতল এসে পরশুরামের সামনে দাঁড়ায় আর বলতে থাকে, তুমি কেন বুঝতে পারছো না শিবপ্রসাদ? এভাবে কেন উঠে এসেছো? তোমার তোমার তুমি মরে যেতে পারো, তুমি জানো না? তোমার মেডিসিনের দরকার, ইনজেকশনের দরকার, তুমি কেন উঠে এলে এভাবে? তোমার তোমার শরীরে কতটা ইনজুরি হয়েছে, তোমাকে আমি হসপিটালে ভর্তি করিয়েছি, তোমাকে আমি কত কষ্ট করে বাঁচিয়েছি, তোমার কোনো ধারণা আছে? তখনই পরশুরাম বলতে থাকে, আমাকে আমাকে কেন বাঁচিয়েছে শীতল? কেন বাঁচিয়েছে? কেন বাঁচিয়েছো তুমি? তখন ওই শীতল বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি পরশুরাম, আমি তোমাকে ভালোবাসি, তাই তো বাঁচিয়েছি। আমি ডিসিশন নিয়েছি, তুমি যদি মরে যাও তবে তবে আমার হাতেই মরবে তুমি, আর যদি বেঁচে থাকো তবে আমার জন্যই বাঁচবে। এই জাস্ট এইটুকুই, আর কিছু না। আই লাভ ইউ, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আর তুমি যাকে ভালোবাসো তটিনী, সেই তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, তোমাকে শুট করেছে। তুমি তুমি যাকে এতটা ভালোবেসে এতটা আগলে রেখেছো, সেই তোমাকে মারার জন্য এত কিছু করেছে। তুমি কি বুঝতে পারছো? এই কথা শুনে দেখা যায় পরশুরামের চোখ থেকে অনবরত জল ঝরতে থাকে। তখনই শীতল বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি তোমার অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট করে কোনো লাভ নেই, তোমাকে তো টটিনি মারতে চেয়েছিল, তাই না? এরপরে দেখা যায় শীতল টটিনিকে ফোন করে আর বলতে থাকে, এভাবে নিজের স্বামীকে মেরে দিলে এভাবে? তখন শীতলকে টটিনি বলতে থাকে, তুমি এসব কি বলছো? আমি ওকে মারিনি। এরপরে দেখা যায় পরশুরামকে সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করে শীতল আর বলতে থাকে, তুমি এখানেই থাকবে।